Curiosity keeps leading us down new paths. Walt Disney. The pandemic has put the whole society in a flux. Challenges in life have increased many folds. While all of us are struggling to cope with the change, we as a society are unable to give adequate support to the seniors in our society. The seniors also need guidance to navigate through the constant changes like the rest of us. They also need respite from their boredom through engagement or entertainment. They need something focused to their individual needs. Seek and Connect is an initiative by Care Unlimited to provide a virtual platform to the seniors with enriching activities which provide many mental health benefits, including lifting a person's mood and increasing a sense of self reliance and purpose. While the pandemic has restricted us to indoors, making virtual interaction a way of life, we felt that this concept can be leveraged for the seniors and by the seniors through the concept of a virtual adda by keeping them engaged, interested, and entertained. So join us in any of our future sessions of Seek and Connect and rewind, relive, and reconnect. Thank you and hope to see you soon. আজকে আমরা গৌতম দার সাথে বেড়াবো উজবেকিস্তান, জানবো ওখানকার খাবার দাবার, স্থাপত্য, ওখানকার মানুষের সুর, শিল্প, স্থাপত্য সবটাই। আর একটু গৌতম দাকে আমরা চিনি এক ঝলকে। সেটা হচ্ছে গৌতম দা দিল্লিতে পড়াশোনা করেছেন, তারপরে ইংল্যান্ড থেকে চার্টার্ড ম্যানেজমেন্ট এজেন্সি করেছেন, চাকরি শুরু করেছিলেন কিন্তু তারপর নিজের কনসালটেন্সি শুরু করেছেন। এখন পড়ান জামশেদপুরের এক্সএলআরআই-তে ওখানকার মানে স্টুডেন্টদের। তো ওখানে 25 বছর ধরে পড়াচ্ছেন। আচ্ছা, গান গাওয়া, গান শোনা, ছবি তোলা, ছবি আঁকা, বই পড়া, বই শোনা সবটাই কিন্তু গৌতম দার হবি। তো একটু গৌতম দার থেকে শুনে আর একটু কথা। গৌতম দা, তুমি শুরু করে দাও। আমি টেক ওভার করি। বলকে একটু আনমিউট না করবে? না না, একটু ইন্টারঅ্যাকশন থাকলে একটু সুবিধা হয়। উজবেকিস্তানের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ওখানকার আর্কিটেকচার। আপনারা একটু পরেই দেখতে পাবেন উজবেকিস্তানের আর্কিটেকচার কিন্তু আমাদের খুব চেনা লাগে, কারণ আমাদের দেশে মুঘল আর্কিটেকচার বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু প্র্যাকটিক্যালি সেন্ট্রাল এশিয়া থেকে এসছে। সেই জন্যে আমাদের কিন্তু খুব বেশি চেনা লাগে। অ্যান্ড আজকে বড় বড় আমরা যে মুঘল আর্কিটেকচার ইন্ডিয়াতে দেখেছি সেগুলোর প্রোটোটাইপ কিংবা অরিজিনাল মডেল হয়তো উজবেকিস্তান থেকেই উদ্বুদ্ধ হয়েছে, লোকে ওখান থেকেই হয়তো জিনিসটা দেখতে শুরু করেছে। তো এই যে নেক্সট আমি স্লাইডটা দেখাচ্ছি, এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমির তিমুর। ওরা বলে আমির তিমুর, আমরা বলি তাইমুর লাং। তাইমুর লাংটা কিন্তু নাম নয়, লাং মানে লাংড়া। তৈমুরের একটা পা খোঁড়া ছিল, সেই জন্য তৈমুরকে লোকে লাং বলে ব্যঙ্গ করত। তো তৈমুর লাং সারা পৃথিবীতেই নাম ছিল তৈমুর লাং, তার কারণ হচ্ছে তৈমুর লাং প্রচুর শত্রু কুড়িয়েছে সারা জীবনে যত শত্রু কুড়িয়েছে তারা কিন্তু ওকে তৈমুর লাং বলেই জানতো। ইউরোপ আবার ওইটাকে তৈমুর লেম করে দিল, তৈমুর দ্য লেম। তো ওর নাম কিন্তু অ্যাকচুয়ালি তিমুর। সো ওখানে বলা হয় আমির তিমুর। আমির তিমুর ইজ এ ন্যাশনাল ফিগার ইন উজবেকিস্তান, কারণ উজবেকিস্তানের লোক, যদিও ও উজবেক নয়, উজবেক একটা ট্রাইব, উজবেক নয় কিন্তু এরা কেউই কিন্তু উজবেক নয়, তিমুরও নয়, বাবরও নয়, এরা সকলেই কিন্তু তুর্কিক মঙ্গল ট্রাইব। তারা কেউ তুর্কিক উজবেক নয়। যেহেতু তুর্কিক মঙ্গল ট্রাইব, তারপর থেকে আমরা এই বাবর কিংবা তাদের ফ্যামিলির লোকেদের আমরা কিন্তু মঙ্গল থেকে মোগল বলে থাকি, সেই থেকে নামটা মোগল এসছে। তো বাবারও রিলেটেড ছিল, বাবারও তিমুরের সঙ্গে রিলেটেড ছিল, বাবার আবার অন্যদিক থেকে চেঙ্গিস খান সঙ্গেও রিলেটেড ছিল। তো আমরা একটু ফিরে যাই, একটু 1400 সালে ফিরে যাই, যখন তিমুর লাং এটা হচ্ছে তিমুরের বাড়ি যেখানে সাকরি সাহেব তার গেট, সেই গেটটা, এটা হচ্ছে আক প্যালেস বলে, এটা আকসারাই প্যালেস বলে একটা প্যালেস ছিল, তার গেট এটা 65 মিটার মানে 200 ফুট উঁচু, 200 ফুট উঁচু এর গেট ছিল। তখন এরা এখন আমরা জানি একটা অ্যাডভার্টাইজিং এর ট্যাগলাইন বলে কথা হয়, যে স্লোগান, সকলেই আমরা ট্যাগলাইন শুনে বুঝতে পারি কি প্রোডাক্টটা বলা হচ্ছে, প্রোডাক্টের ব্র্যান্ডিং সম্বন্ধে আমরা একটা আইডিয়া করতে পারি। আপনাদের হয়তো বাঙালিদের যে কোনো লোককে বললেই বুঝতে পারবে সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম কোনটা।
সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বললে আমরা কি বুঝি? বোরোলিন। একদম। এই হচ্ছে ব্র্যান্ডিং। এই নামটা বললেই আমরা বুঝতে পারি। এরম ব্র্যান্ডিং কিন্তু আজীবন ধরে লোকে নানান রকম করে গেছে। ইভেন বড় বড় এম্পায়ারে ব্র্যান্ডিং হয়েছে। আমি আরেকটা আপনি ছোট্ট ছত্র বলবো, যেটা ছত্রটা লেখা হচ্ছে আমাদের ওমর খাইয়ামের। সেটা হচ্ছে যে अगर फिरदौस बर रहे जमीन अस्त हमीन अस्त हमीन अस्त हमीन अस्त। এই যে কথা, আগার পৃথিবীতে যদি কোথাও প্যারাডাইস থাকে সেটা কিন্তু এখানে, সেটা এখানে, সেটা এখানে। এটা কিন্তু এই ট্যাগলাইনটা ইউজ করেছিলেন সম্রাট শাহজাহান। কোথায়? তাজমহল। না, সম্রাট শাহজাহান এটা ইউজ করেছিলেন। হ্যাঁ, তাজমহলটা কাছাকাছি গেছে। কিংবা দেওয়ানি আমে হবে। একদম, দেওয়ানি আম। আজকে সুযোগ হলো না, ছবিটা আমি দেখাতে পারতাম। একটা এত সুন্দর ছবি, 1854 এ একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে গোলাম আলী, সেই ছবিটা এঁকেছিলেন। আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পাবেন। দেওয়ানি আমের ছবিটা দেখে সত্যি মনে হয় যে একটা প্যারাডাইস অন আর্থ। আজকের প্রোগ্রামটা আমি নাম দিয়েছি প্যারাডাইস অন সিল্ক রুট। আমি প্যারাডাইস অন আর্থ দিই, প্যারাডাইস অন সিল্ক রুট। তার আগে আমি ওদের ট্যাগলাইনটা বলি। আমির তিমুরের এই যে আপনি গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের উপরে, এটা ভাঙা গেট, এটা গেটটা ভেঙে দেওয়া হয়েছিল পরে। কারণ তারপরে যে আমিনুল্লাহ খান এসেছিল, তার মনে হয়েছিল যে আমির তিমুরের যা কিছু স্মৃতি সব মিটিয়ে ফেলবো। তো তার জন্য এটা ভাঙার চেষ্টা হয়েছিল। এটা ভেঙে উঠতে পারেনি, পুরো প্যালেসটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে। তো এর উপরে লেখা ছিল যে ইফ ইউ ডাউট আওয়ার গ্রেটনেস সি আওয়ার কনস্ট্রাকশনস। যদি আমার মহত্ব সম্বন্ধে তোমাদের কোনো সন্দেহ থাকে, আমাদের কনস্ট্রাকশন তোমাদের দেখতে বোঝার জন্য যে আমরা কত বড়। তো এটা কিন্তু তার একটা অ্যাডভার্টাইজমেন্ট। সেই ট্যাগলাইনটা কিন্তু তিমুর শুরু করেছিল। তারপরে কিন্তু আপনি যদি পুরো উজবেকিস্তানে ঘুরে বেড়ান, দেখবেন ওই ট্যাগলাইনের কিন্তু প্রচুর কনস্ট্রাকশন ওখানে পাওয়া যায়, যেটা দেখে বোঝা যায় যে ম্যাসিভ কনস্ট্রাকশনের উপরে ওদের একটা সহজাত ইন্টারেস্ট ছিল। সকলেই চেষ্টা করেছে বড় থেকে বড়, বড় থেকে বড় কনস্ট্রাকশন তৈরি করার। আবার চলে আসি আমার মেন গল্পতে। আমাদের জার্নি শুরু হলো গিয়ে উরুগেঞ্জ থেকে। উরুগেঞ্জের যে শহর, সেটার নাম হচ্ছে খিওয়া। এই খিওয়া খুব বিখ্যাত ফর হ্যান্ডিক্রাফটস, ওয়াটারমেলনস দেখতে পাচ্ছেন এখানকার, যেগুলো এগুলো হচ্ছে নান। আর এই ব্লু টাইলস এর কাজ, ব্লু টাইলস এর কাজটা কিন্তু ওখানকার টিপিক্যালি একটা ইউনিক থিং উইচ উই স ইন উজবেকিস্তান। সব জায়গাতে কিন্তু এই ব্লু টাইল একটা খুব নজর কাড়ে সব জায়গাতে। এরপরে আমি আরো দেখাবো। ব্লু টাইলের কিন্তু শেষ নেই, কারণ ব্লু টাইল সব জায়গাতে প্রচন্ড ভাবে ইউজ হয়েছে। মনিউমেন্টে, সব মনিউমেন্টেই কিন্তু ওরা ব্লু টাইল ইউজ করে। এন্ড সেই ব্লু এর ভ্যারিয়েশনসও প্রচুর আলাদা, 100 শেডস অফ ব্লু। একদম সেই ব্লু একদম করতে করতে সবুজ হয়ে যায় পরের দিকটায় গিয়ে, কিন্তু ওদের গুলিয়ে যায় এটা ব্লু না নীল না সবুজ না নীল। ওরা বলে কোক, ওদের ভাষায় বলা হয় কোক। তো জিজ্ঞেস করলাম আমরা কোক মানে কি, বলো কোক মানে ব্লু। তাহলে এই যে চাটা খাচ্ছে এটাকে কোক চায় বলা হয় কেন? বলে এটা তো গ্রিন টি। তো গ্রিন আর ব্লু মধ্যে একটু ওদের মাঝে মাঝে একটু গুলিয়ে যায়। আমাদেরও হয়তো ওরকম হয়, আমরা বলি লাল চা, লাল গরু, তারা কেউই লাল নয় কিন্তু। তো ওরাও হয়তো সেরকম ভাবে ব্লু আর গ্রিনটাকে ইউজ করে। তো আমরা শুরু করি এবারে। খিবার প্রথম জার্নি হচ্ছে এই মাটির কেল্লা। আমাদের বুদির কেল্লা আমরা শুনেছি, এই বুন্দির কেল্লার মতন এটাও কিন্তু মাটির দিয়ে তৈরি। দেখে মনে হবে যে এটা প্রত্যেক বছর, এটা প্রচুর পুরনো। এটা সত্যি পুরনো, এটা কয়েকশো বছর পুরনো। এই পার্টিকুলার কেল্লাটা হয়তো 250 বছর 300 বছর পুরনো। মাটিরই কেল্লা, মাটি দিয়ে তৈরি, কিন্তু প্রতি বছরই নতুন করে মাটি দেওয়া হয়। বিশাল বড় কেল্লা। এটার নাম হচ্ছে ইচান কালা। এই বড় কেল্লাটার নাম হচ্ছে ইচান কালা। এর ভেতরে একটা শহর আছে পুরো। এই হচ্ছে আমাদের শুরু হলো ইচান কালার ভেতরে। এটার নাম হচ্ছে কুনইয়ার্ক। আর্ক মানে ওদের দেশে, আর্ক মানে হচ্ছে ফোর্ট অর প্যালেস। কুন মানে হচ্ছে পুরনো প্যালেস। দিস ইজ এ কুনইয়ার্ক প্যালেস। কুনইয়ার্ক প্যালেসের পরে এই হচ্ছে ওদের একটা বড় মিনার। ওদের মিনারকে মিনর বলা হয়। ভাষাটা আমাদের অনেকটা সিমিলার, কারণ ওরা পার্সিয়ান ভাষা বলে। একটাই ডিফারেন্স, খালি ভাষার মধ্যে ওদের একটু এইচ টাকে নিয়ে একটু কনফিউশন আছে। খ খ একদম যাকে বলে খ উইথ অ্যান এপিগ্লোটিস, এইচ। তো যত এইচ আছে সব জায়গাতেই ওরা কিন্তু ইউজ করে। সেখানে একটু আমাদের অসুবিধা হয়, কারণ আমাকে যেতেই প্রথমে বললো ও আচ্ছা ইন্ডিয়া, তাজমহল। আমি প্রথমে বুঝতে পারিনি তাজমহল আবার কি। তো তারপরে বুঝতে পারলাম এইচ মানেই হচ্ছে খ। অতএব ওদের তাজমহল, অমিতাভ বচ্চন, ওদের সব জিনিসেই এইচ। তো সেখানে এই যে এখানকার যে মিনারটা, ওদের ভাষাগুলো সিমিলার। অতএব আমরা কিন্তু অনেক ভাষাই ওদের কথায় বুঝতে পারি। আদারওয়াইজ কিন্তু উজবেক ভাষা বোঝা সম্ভব নয়, কারণ উজবেক
ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু ওদের উজবেক ছাড়াও একটা পার্সিয়ানের ভেরিয়েশন যেটাকে তাজিক ল্যাঙ্গুয়েজ বলা হয়, হ্যাঁ, কিংবা রাশিয়ান, এই তিনটে ল্যাঙ্গুয়েজ চলে। রাশিয়ান, পার্সিয়ান যার একটা ভ্যারিয়েন্ট হচ্ছে তাজিক ভাষা, তাজিকিস্তানের ভাষা, আর হচ্ছে উজবেক ভাষা, এই তিনটে ভাষা চলে। যে মিনারটা, এটার নাম হচ্ছে কোল্টা মিনার। এই কোল্টা মিনারটা কিন্তু খুব বড় মিনার তৈরি করার প্ল্যান হয়েছিল, এইটাই হচ্ছে কোল্টা মিনার। নীল রং এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সব জায়গাতেই নীল দেখতে পাবেন, এখানেও নীল দেখতে পাচ্ছেন। এই কোল্টা মিনারটা যখন তৈরি হয়েছিল, এটার আইডিয়াটা ছিল দিস উইল বি দ্য বিগেস্ট মিনার ইন উজবেকিস্তান, খিভাতে। এটার হাইটটা প্ল্যান করেছিল ওরা হয়তো 100 মিটারের মতো। 100 মিটার মানে 300 ফুট, আমাদের প্র্যাকটিক্যালি আমাদের কুতুব মিনারের মতো। লোকে গল্প বলে যে এর পেছনে, যে আপনারা দেখতে পাচ্ছেন এর এদিকটায়, এর একটা রাজার প্রাসাদ আছে। এই রাজার প্রাসাদের পেছনে ওদের হারেম আছে। বলে যে রাজা বলেছিল যে যখন মিনারটা উঠতে শুরু করলো, রাজার মনে হলো না এটা তো ঠিক হলো না, এবার তো আমার রাজার প্যালেসটা দেখা যাবে, এবার হারেমটাও ভেতর থেকে দেখা যাবে, ও মিনারটা বন্ধ করে দিয়েছিল। কথাটা কিন্তু তা নয়, গল্প, এটা গল্প, এটা গল্পের বাইরে নয়। গল্পটা হচ্ছে কি, যে বুখারার যে রাজা ছিল, বুখারার যে খান ছিল, সেই বুখারার খানও কিন্তু ওয়াজ এ বিগ কম্পিটিটর অফ খিওয়াজ খান, এরাও খান। যদি সেন্ট্রাল এশিয়া যান, সারা সেন্ট্রাল এশিয়াতেই দেখতে পারবেন সব খান, এই খানরা কিন্তু সব চেঙ্গিস খানের বংশধর। কোল্টা মিনার ছাড়িয়ে আমরা এবার এগোচ্ছি, কোল্টা মিনার ছাড়িয়ে আমরা এবারে গেলাম জুম্মা মসজিদ। ওখানকার জুম্মা মসজিদ খুব পুরনো মসজিদ, 1100 সালের মসজিদ। জুম্মা মসজিদের একটা ইন্টারেস্টিং পার্ট আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, এখানে জুম্মা মসজিদের যে ডান দিকে দেখতে পাচ্ছেন পিলার কতগুলো আছে, তার মধ্যে একটা পিলার দেখা যাচ্ছে খুব কারুকার্য করা, তার পিলার পরেরটা কিন্তু কারুকার্য নয়, তার পরের গুলো দেখুন আবার কারুকার্য করা। এই যে কারুকার্য নয় পিলারটা, আপনারা কি দেখতে পাচ্ছেন একটা পিলার যেটা কারুকার্য নেই? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই পিলারটা কিন্তু ওই 1100 সালের পিলার, বাকিগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। কে ভেঙেছিল? আবার নাদির শাহ। নাদির শাহ যখন এসেছিল, এখন দেখা যাচ্ছে চোরেরও বাটপাড় হয়, ও দেশে গিয়ে নাদির শাহও কিন্তু বেশ ভাঙচুর করেছিল, তার মধ্যে এই জুমা মসজিদও ভেঙে দিয়েছিল। জুমা মসজিদের 215টা পিলার আছে, তার মধ্যে মাত্র 6টা পুরনো পিলার আছে। আমরা আমাদের গাইড খুঁজে বার করতে পারিনি, আমরাই নিজেরা খুঁজে বার করলাম যে এইগুলো হচ্ছে আমাদের পুরনো পিলার ওখানকার। তো এই পুরনো পিলার গুলো হচ্ছে অরিজিনাল পিলার, বাকিগুলো পরে বানানো হয়েছে। সেই হিসেবে আমাদের কিছু আর্কেইক রেলিক্সও আমরা দেখতে পেলাম। পেছনে জুমা মসজিদের এটা হচ্ছে বড় মিনারটা, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মসজিদ। এই মিনারটা ওখানকার সবচেয়ে বড় মিনার, ইসলাম খোঁজা মিনার। এখানে একটা পাশে মস্ক আছে, পাশে একটা মাদ্রাসা আছে, আর সবচেয়ে বড় মিনার তার ওপরটা এখানে দেখা যাচ্ছে বাঁদিকে কারুকার্যগুলো খুব সুন্দরভাবে কারুকার্য করে ওরা নীল রং লাগিয়ে, নীলের টাইলস ইউজ করে কারুকার্য করে ওরা বানায়। হ্যাঁ, এগুলো সব পরে, এগুলো সব। আচ্ছা, এইবারে আসছি, আপনারা একটু দেখে আশ্চর্য হবেন যে এত সুন্দর দেখতে কেন এগুলো। এগুলো এত দেখে মনে হয় যেন গতকাল তৈরি করা হয়েছে। তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে এগুলো কিন্তু সবকটাই রেস্টোর। আমাদের দেশে যে আমরা রেলিক্স দেখতে পাই সবকটা কিন্তু অরিজিনাল রেলিক্স। বুখারা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সিটিজ ইন সেন্ট্রাল এশিয়া। একে আপনারা হয়তো অনেকেই চিনবেন, কেউ বলতে পারেন কে? গাধার পিঠে একটা বিখ্যাত স্যাটাইরিস্ট। হ্যাঁ, নাসিরউদ্দিন। একদম, মোল্লা নাসিরউদ্দিন। দারুন, হচ্ছে মোল্লা নাসিরউদ্দিন গাধার পিঠে, এন্ড খুব ফেমাস লোক বিকজ অফ হিজ উইট। ও হচ্ছে হি ইজ ফ্রম বুখারা, হোলি বুখারা। সো বুখারাতে এই স্পটটা খুব নাম করা। এই জায়গাটার নাম হচ্ছে দ্য লাইবি হাউস। পুরো বুখারা পুরো ভর্তি ক্যানাল ছিল, সেই ক্যানালগুলোকে হাউস বলা হতো। সারা বুখারার ওয়াটার সিস্টেম ছিল ক্যানাল দিয়ে। এন্ড যেহেতু এই ক্যানাল দিয়ে ওয়াটার সিস্টেম ছিল, বুখারাতে কোনো জলের অভাব ছিল না। বুঝতেই পারছেন ডেজার্টে জলটা একটা মেজর ইস্যু, কিন্তু বুখারাতে এই ক্যানাল সিস্টেমে জলের অভাব ছিল না। তারপরে আস্তে আস্তে হয় কি, যে জলটা কন্টামিনেটেড হতে শুরু করে, দেখা যায় প্রচুর অসুখ ছড়াচ্ছে জল থেকে, সব হাউসই বন্ধ করে দেওয়া হয়েছে। হাউস মানে হজ, মানে যেটা হচ্ছে পুকুর। তো সব হাউসই বন্ধ করে দেওয়া হয়েছে। এই লাইবি হাউসই একমাত্র হাউস যেটা এখনো খোলা আছে, যেটা সংস্কার করা হয়, পরিষ্কার জল রাখা হয়, কিন্তু এছাড়া আর কোনো হাউস নেই এখন। যেটা আছে এই জায়গাটাতে, আমরা এখান থেকে আমরা একবারে ঢিলছুড়া দূরত্বে, প্রায় 200 মিটার ডিস্টেন্সে আমরা এখানে ছিলাম। আমাদের একটা খুব ভালো এশিয়া বুখারা বলে একটা হোটেল ছিল, আমরা ওখানে ছিলাম। আর সেখান থেকে জাস্ট কয়েকটা পায়ে হেঁটে গেলেই আমরা সামনে এই জায়গাটা লাইবি হাউসে দেখছি পৌঁছেছি। এসে
এইখানে আমরা যে দেখতে পেলাম এটা হচ্ছে একটা বিখ্যাত জায়গা। বুখারা ওয়াজ দ্য প্লেস, যেটা আমি বলতে যাচ্ছিলাম তখন, যে চেঙ্গিস খান এসে হি ওয়াজ স্পেশালি ইন্টারেস্টেড ইন ডিস্ট্রাকশন অফ বুখারা। চেঙ্গিস খান যখন কোনো দেশ এসে কনকার করেছে, চেঙ্গিস খান নিজে পার্সোনালি কোনো জায়গায় আসতো না, ওর লোক আসতো, লুট করতো, নিয়ে চলতো। এই পার্টিকুলার জায়গায় চেঙ্গিস খান কিন্তু নিজে প্রথম এসেছিল, প্রথমে এসে জিজ্ঞেস করেছিল এইটা হচ্ছে সেই বুখারা, এইটা কি বুখারা সেন্ট্রাল প্লেস? ওকে ওরা বললো হ্যাঁ এইটা হচ্ছে সেন্ট্রাল প্লেস। তো এই মিনারটা দেখলো, আর তার পাশে যে বাড়িটা দেখলো, বললো এটা কি রাজার বাড়ি? বললো না, এটা রাজার বাড়ি না, এটা মস্ক। চেঙ্গিস খান বিলং টু এ শামিনিট ট্রাইব, মানে ওরা হচ্ছে শামিনাইট ছিল, মানে ওদের ভগবান হচ্ছে আকাশ, নীল আকাশ, খোলা প্রান্তর, নদী, জল, ওরা জলকে খুব সম্মান করে, জলকে খুব ফেভার করে ওরা। তো সেইগুলো দেখে বললো এইটুকু একটা বাড়ির মধ্যে একটা রাজাকে, পৃথিবীর রাজা যে ভগবান, তাকে এইটুকু বাড়ির মধ্যে বেঁধে রাখা হয়েছে, আমি তো এটা বিশ্বাস করি না। সেই জন্য হি ওয়াজ নট ভেরি ইমপ্রেসড সিইং এ মস্ক। এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশে হচ্ছে তখনকার কালের মস্ক ছিল। সো এই সময় দাঁড়িয়ে চেঙ্গিস খান যখন ডিস্ট্রাকশন শুরু হয়, এর পাশেই হচ্ছে এখানকার ফোর্ট, যেখানে বুখারার সৈন্যরা বসে সকলে রেজিস্ট করছিল। তো লড়াই তখন চলছিল, যখন চেঙ্গিস খান ঘোড়ায় করে এসে এই সিঁড়িগুলোর উপরে উঠে দাঁড়িয়ে তখন এটা দেখেছিল। মিনারটা দেখেও একটু ইন্টারেস্টেড হলো, কারণ চেঙ্গিস খানের যে জায়গা, সেখানে তো ওরা টেন্টে থাকে, ইউগোটে থাকে, ইউট বলে জায়গাগুলো বলে, ইউটে থাকে, ওরা এরকম বড় বড় কনস্ট্রাকশন দেখেনি। ওই মিনারটা দেখে, এটা হচ্ছে 45 মিটার হাই, দেখে ইন্টারেস্টেড হয়েছিল। এটা কিন্তু পুরনো মিনার, এটা কিন্তু 1200 সালের তৈরি মিনার, মানে চেঙ্গিস খান আসার আগের তৈরি মিনার। চেঙ্গিস খান যখন এটা উপরে দেখতে গেল, তখন মাথা থেকে পাগড়িটা পড়ে গেছিল। সে মাথার যখন পাগড়িটা পড়ে গেছিল, মাথার পাগড়িটা ও আর তোলেনি, বললো এই মিনারের সম্মানে আমি এই মিনারটা কিন্তু ভাঙলাম না। কিন্তু বিলিভ ইউ মি, লোকের হিস্টোরিয়ান্স যেটা বলে, এই মিনার ছাড়া কিন্তু every other construction around this place was destroyed. Whole of Bukhara was destroyed. All the cities inhabitants were killed and annihilated. ওদের যে এরপরে আমরা দেখতে পাবো এই মিনারের পাশে, এরপরে ওদের ওদের বড় আর্কটা আছে, এটাকে বলা হয় আর্ক, মানে ফোর্ট। এই ফোর্টটা কিন্তু তখনকার কালের ফোর্ট নয়, অরিজিনাল তখনকার কালের ফোর্ট এখানেই ছিল, একই দেখতে ছিল, কিন্তু এই ফোর্টটা কিন্তু চেঙ্গিস খান একদম ধূলিসাৎ করে দিয়েছে। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাড়ি, ওটা হচ্ছে খুব ছোট নয়, ওটা বড় বাড়ি, ওটা হচ্ছে ওখানকার প্রিজন, ওদের ভাষায় জিন্ডন, জিন্ডন মানে প্রিজন। এই প্রিজনে এই যে একটা গর্তের তলায় যে স্টডার্টের একটা মূর্তি রাখা আছে, এটা কুয়ো, একটা বিশাল কুয়ো, উপর থেকে খাবার ছুঁড়ে ফেলা হতো, বলে ওরা মাঝে মাঝে নাকি বিছে আর সাপটাপু ফেলতো, বলে এটাকে বাকপিট বলা হয়। স্টডার এখানে ধরা পড়ে স্টডার এখানে বছর দুয়েক ছিল। স্টডার্টকে বাঁচাতে আরেকটা লোককে পাঠানো হলো বেঙ্গল ক্যাভেলরি থেকে, তার নাম হচ্ছে কনেলি। কনেলিও একই রকম ফেট হলো। তারপরে দুজনকে দিয়ে 6 ফুট করে গর্ত খোঁড়ানো হলো। সে গর্ত খুঁড়িয়ে স্টডার্ট জিজ্ঞেস করলো তোমরা কি ইসলাম ধর্ম নেবে? বললো না, নেবো না। সঙ্গে সঙ্গে গলা কেটে দেওয়া হলো, দুজনকে ওখানেই সমাধিস্থ করে দেওয়া হলো। তার কবরটা ওরাই খুঁড়েছিল। ওখানকার কনস্ট্রাকশন, এই যে কনস্ট্রাকশন, উপরে দেখতে পাচ্ছেন একটা মাদ্রাসা, আর তলায় যেটা দেখতে পাচ্ছেন, ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মস্ক অফ উজবেকিস্তান। এটার নাম হচ্ছে মাগোকি ইত্তারি মস্ক, মানে ইতারি মানে ইতর, এর পাশে ইতর বিক্রি হতো, আতর, ইতর বলা হয় ওদের দেশে, আতর বিক্রি হতো। ইগোকি মস্ক, মাগোকি ইত্তারি মস্ক, এটা পিকিউলিয়ার একটা জায়গা। উজবেকিস্তান জায়গাটাকে আমরা আশ্চর্য পেয়েছিলাম প্রথম দিন গিয়ে। আমরা যখন জিজ্ঞেস করলাম যে এখানে এটা কি মুসলিম কান্ট্রি, বললো হ্যাঁ এটা 95% মুসলিম। তো আমরা জিজ্ঞেস করলাম এখানে কি তোমাদের শুক্রবারে ছুটি? বললো না, আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ইসলামিক কান্ট্রি নয়। তো সেটা আমাদের নতুন একটা ডেফিনেশন দেখলাম যে ডেমোক্রেটিক আর ইসলামিক কান্ট্রির মধ্যে একটা তফাৎ আছে। ইসলামিক কান্ট্রি যেখানে হাদিস চলে, যেখানে ওদের ইসলামের ওই হাদিস ফলো করা হয়, তাকে ইসলামিক কান্ট্রি ওরা বলে। এরা ডেমোক্রেটিক কান্ট্রি, দিস ইজ নট এ মুসলিম কান্ট্রি, এখানে ইসলাম ল চলে না, এখানে টলারেন্স খুব বেশি। এই যে মসটা দেখতে পাচ্ছেন, এখনো এখানে খ্রিস্টান, তারপরে জিউ, মুসলিম সকলে প্রে করে। এই তিনটে প্রেয়ারই কিন্তু এখানে হয়, এখনো হয়, এন্ড দে কোএক্সিস্ট ইন দ্যাট কান্ট্রি। পুরনো বুখারার মধ্যে যেমন কফি হাউস আছে, বুখারা কফি হাউস যেমন আছে, তেমনি চোরসু মানে হচ্ছে চৌরাস্তা। এই 4টে রাস্তা এখানে এসে মিশেছে, এই নামটা, জায়গাটার নামই হচ্ছে চোরসু বাজার। সেই চোরসু বাজারে পুরনো বুখারা কনস্ট্রাকশন গুলো দেখুন, দেখবার মতন এখানকার আর্কিটেকচারাল স্টাইল।
পুরনো বুখারার মধ্যে এই সিন এখনো দেখতে পাওয়া যায়। দিস ইজ দ্য জুইশ কোয়ার্টার। এই হচ্ছে ভদ্রমহিলা হচ্ছে জুইশ, তিনি আসছেন। দেখুন বাঁদিকে দরজাটা খেয়াল করুন, এগুলো দেখে মনে হয় কিন্তু আউট অফ দ্য পেজেস অফ হিস্ট্রি। এটা কিন্তু দেখে মনে হয় না আমরা 2019-এ এই জায়গাটাতে গেছি, কিন্তু প্রচুর পুরনো জায়গা। অ্যান্ড তার ছবি একটা আমি তুলে রাখার চেষ্টা করেছি। এবারে আসছি আমরা সাকরি সাবস। রাস্তার উপরে এরম টিউলিপ ছড়ানো, তার উপর দিয়ে আমরা চললাম, এখানে টিউলিপের জঙ্গল, পরপর পরপর এরম ফিল্ডের পর ফিল্ড এরম টিউলিপ। সাকরি সাবস, সাকরি মানে কিন্তু শহরি, আবার শহরি সাবস, সাবস মানে সবুজ, সবুজ শহর। এই জায়গাটার নামই হচ্ছে সবুজ শহর, এটা পাহাড়ের উপর শহর। সাকরি সাবস ইজ ডিস্টিংক্ট বিকজ দিস ইজ দ্য বার্থ প্লেস অফ তিমুরলাং। এই হচ্ছে তিমুরের, ওখানে আমুর তিমুর বলা হয়, ওখানে আমুর তিমুর লং বলা যাবে না ওদেশে, তো কিন্তু ওখানে হচ্ছে আমির তিমুর। বিগার দ্যান লাইফ, ছবিটা দেখে বুঝতে পারছেন। তলায় মানুষগুলো খেয়াল করুন, তাদের সাইজ দেখুন, আর মূর্তিটার সাইজ দেখুন। এই হচ্ছে বিশাল একটা মূর্তি, তিমুরের মূর্তি। ওর এইটা হচ্ছে ওর শহর যেখানে ও জন্মেছিল। পেছনে যে গেটটা দেখা যাচ্ছে, আমি পরে আপনাকে ওইটা সামনে থেকে দেখিয়েছিলাম, আমার ছবি যে স্লাইডটা শুরু করেছিলাম ওইটা দেখিয়ে আবার দেখবো ওটা ওর সামনের দিক থেকে। ওই গেটটাই এককালে ছিল ওখানকার সবচেয়ে বড় গেট। ওটা হচ্ছে এখানকার আর্ক প্যালেস, আকসারাই প্যালেস। আকসারাই, আক মানে হচ্ছে হোয়াইট, সারাই হচ্ছে জায়গা মানে বাড়ি, আকসারাই প্যালেস। আমরা দেখি এবারে এই তিমুরের মূর্তি এমন দেখতে তিমুর ছিল। তার ডান দিকটা, ডান হাতটা আর ডান পাটা কিন্তু হাফ প্যারালাইজ ছিল। বলে ছোটবেলায় তিমুর, তখনকার কালে এরা বার্লাস ট্রাইবের লোক, তারা সকলেই নাকি অ্যাপার্ট ফ্রম ছোটখাটো ফাইটিং ছাড়া এরা ভেড়া চুরি করতো। এই ভেড়া চুরি করার সময় নাকি কখনো একবার তীরফির লেগেছিল, কেউ মেরে দিয়েছিল হাতে, তখন ওর হাতটা আর পাটা ড্যামেজ হয়ে যায়। এই তিমুরের স্টোরি হচ্ছে কি, তিমুরের একটা সাইড ক্রিপল ছিল, সেই জন্য ওকে তিমুরলাং বলা হয়। এই হচ্ছে তিমুরের সমাধি। এটা 6.5 ফুট লম্বা একটা নেফরাইট বলে একটা মানে জেড পাথর, পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গেল জেড স্টোন। এইটা তিমুরের সমাধি। এখানে তিমুরকে এনে রাখা হয়েছিল মারা যাবার পরে। বলে যে তিমুর নাকি 3 দিন পর্যন্ত এখান থেকে হাউলিং শোনা গেছিল, কারণ তিমুরের পছন্দ ছিল না এই মার্কান্ডাতে এসে সমাধিস্থ হবার। তিমুর যখন এখানে সমাধিস্থ হয়েছিলেন, তারপরে নাদির শাহ এসেছিল 1700 কিছু সালে। নাদির শাহর পাথরটা দেখে খুব পছন্দ হয়েছে। নাদির শাহ পৃথিবীতে যেখানেই যা যা ভালো জিনিস দেখেছেন উনি তুলে নিয়ে গেছেন, এটাও তুলে নিয়ে গেছিলেন। এই সমাধি স্টোনটা উনি তুলে নিয়ে গেছিলেন। কিন্তু তিমুরের সমাধির উপরে একটা লিজেন্ড আছে যে আমার সমাধি যে ডিসিক্রেট করবে, আমার থেকেও কোনো ভয়ঙ্কর অ্যাডভার্সারি তাকে কিন্তু ডিস্ট্রয় করে দেবে। নাদিরের মাথায় এই ভয়টা ছিল আর কি। যখন যাচ্ছিল, তখন যখন আমুদারিয়া পার হচ্ছে, আমুদারিয়া না সিরদারিয়া, যখন সিরদারিয়া পার হচ্ছিল তখন নৌকাডুবি হয়। তখন পাথরটাকেও ভেবেছিল না এবার ফেরতই দিয়ে আসা যাক, সেই জন্য ও পাথরটা ফেরত নিয়ে আসছিল। যখন তখন পড়ে গিয়ে পাথরটা ভেঙে যায়। এই পাথরটা দেখুন মাঝখানে জোড়া আছে, একটু আনইউজুয়াল, এত বড় পাথর কিন্তু জুড়ে রেখে ওইটাকেই আবার রিকনস্ট্রাক্ট করে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। 1941 সালে রাশিয়ান আর্কিওলজিস্ট এটাকে খুলেছিল দেখার জন্য যে সত্যি এর মধ্যে কোনো তিমুরের সমাধি আছে কিনা। এটা কিন্তু গল্প না, এটা রেকর্ডেড, যে যেখানে বলা হয়েছে যে হ্যাঁ রাশিয়ান আর্কিওলজি সত্যি খুঁড়ে দেখেছিল যে একটা 6.5 ফুট লোকের সমাধি আছে, যার একটা পা ড্যামেজড, ডান হাতটা ডান পাটা ড্যামেজড, আর তারও এখনো তার বেয়ার্ড এখনো সমাধির ওই ভেতরে কবরের মধ্যে দেখা যায় আর কি। সেটা ও কনফার্ম করেছিল যে হ্যাঁ এটা তিমুর লংয়েরই সমাধি, অ্যান্ড সেটা আবার রেস্টোর্ড হয়ে যায়। কিন্তু ওর তিমুরের ও দেশের লোকেরা তিমুরের সুপারস্টিশনটা ভুলবে না, যে ওর থেকেও কোনো ভয়ঙ্কর অ্যাডভার্সারি, যেদিন নাকি সমাধিটা খোঁড়া হয়েছিল তার পরের দিন হিটলার অ্যাটাক করে এই জায়গাটায়, রাশিয়া অ্যাটাক করে। তারপরে ওরা তাড়াহুড়ো করে ওটাকে আবার বন্ধ করে রেখে দিয়েছিল। তিমুরের সমাধি দেখলাম। তিমুরের সমাধির পাশে তিমুরের নাতি উলুগ বেগ, তারও সমাধি আছে। তিমুরের আরেক নাতি মোহাম্মদ, তারও সমাধি আছে। আর এইটা হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত জায়গা, যেটার নাম হচ্ছে যে রেগিস্তান স্কোয়ার। আপনারা দেখে হয়তো খানিকটা আমাদের তাজমহলের সঙ্গে সাদৃশ্য দেখতে পাচ্ছেন। অনেকে বলে যে এই জায়গাটা থেকেই তাজমহলের বেসিক ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছিল। এটা কিন্তু রেস্টোর্ড, এটা কিন্তু অরিজিনাল নয়, এটা রেস্টোর্ড। বাঁদিকে উলুগ বেগের মাদ্রাসা, ডান দিকে শেরডোর মাদ্রাসা, আর সামনে হচ্ছে তিলাইয়া কারি মাদ্রাসা। তিলাইয়া মানে হচ্ছে গোল্ড, গোল্ড কারি মাদ্রাসা, ভেতরে গোল্ডের কাজ আছে, দেখতে পাবেন গোল্ডের কাজ। রেস্টোরেশন দেখুন কিরম ভাবে রেস্টোর্ড হয়েছে, পুরোপুরি ভেঙে গেছিল,
বাঁ দিকটা দেখুন, দেখে বোঝা যাচ্ছে কমপ্লিটলি ডেস্ট্রয়েড। তার থেকে আবার করা হয়েছে, বলে যে এই রাশিয়ান টেকনোলজিতে একটু বাড়াবাড়ি করা হয়ে গেছে, নীল ডোমটা নাকি একটু বড্ড বেশি নীল হয়ে গেছে। রাশিয়ান রেকর্ডসে, আমাদের অরিজিনাল রেকর্ডে বলে এত নাকি রংটা এরকম এত চড়া রং নাকি ছিল না। যাই হোক, কিন্তু দেখে আমরা একটা আইডিয়া করতে পারি, হিউজ স্কোয়ার, জায়গাটার নাম হচ্ছে রেগিস্তান স্কোয়ার। রেগিস্তান কেন? নাকি এখানে এককালে বালি ছিল, বালি থাকতেই পারে কারণ পাশে নদী ছিল, সেই নদীর বালি থাকতেই পারে, তবে অনেকে বলে এককালে নাকি এক্সিকিউশন হতো। চলে আসি এবারে, এটা হচ্ছে বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে, তলায় দেখা যাচ্ছে 5 জনের 6 জনের ওই বাবার দিয়ে শুরু করে, বাবার, হুমায়ুন, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, শাহজাহান অ্যান্ড ঔরঙ্গজেব। তার মধ্যে বাবার বিলং টু দিস প্লেস। ওরা, আমরা দেখেছি এখানে বড় বড় বাড়িতে প্যালেসে থাকতো, ওদের নিজের বাড়ি কিন্তু এইটুকু ছিল। এটা কিন্তু বাবারের অরিজিনাল বাড়ি। তো ফারগানা ভ্যালিতে আন্ডিজান বলে জায়গাটা, শহরের নাম, আন্ডিজান শহরে বাবারের বাড়ি। এটা হচ্ছে ওর অরিজিনাল প্লেস ওয়্যার হি স্টেড। এর থেকে তো বড় জায়গা ছিল, যেটা রাখতে পেরেছে এটা এইটাই আর কি, কাঠের কাজগুলো বলে অরিজিনাল। এখানে একটা বাবারের মিউজিয়াম আছে। বাবারের খুব পছন্দ ছিল, ওর পুরো বাবার নামাতে সারাক্ষণ লিখে গেছে ল্যামেন্টেড অলওয়েজ, যে ওখানকার মতন ফুল, ওখানকার মতন ফল, ওখানকার মতন গাছ, ওখানকার মতন বাগান, ওখানকার মতন নদী এদেশে নাকি কিচ্ছু নেই। সেই জন্য ওর একদম এদেশ পছন্দ হয়নি, কিন্তু ও এদেশেই থাকতে এসেছিল, এদেশেই ছিল টিল হি ডাইড। কিন্তু মারা যাবার পরে ওর কিন্তু শখ ছিল যে ওর সমাধি যেন কাবুলে দেওয়া হয়, সেই জন্য কাবুলে ওর সমাধিস্থ করা হয়েছে। এখানে একটা ভার্চুয়াল সমাধি বলতে পারি, আজকালকার কালে একটা সমাধি, ভার্চুয়াল সমাধি রাখা আছে। এটা কথা হয়ে গেছে, এবারে শুরু করি। ওখানকার চয়, বিখ্যাত চয়, কোক চয় হচ্ছে গ্রিন টি, এন্ড কারা চয় হচ্ছে ব্ল্যাক টি, ওরা ব্ল্যাক টি বলে, কারা চয় চা। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কটন ফ্লাওয়ারের ডিজাইন। এটা কিন্তু সব জায়গায় ওখানকার খুব রিপিটেটিভ ডিজাইন, সব জায়গায় এই জিনিসটা দেখা গেছে। ওদের যা কিছু খাবার প্লেট, খাবার কাপ, চায়ের কাপ, আমাদের বাড়িতেও আছে, এগুলো সবকিছু এই ডিজাইনটাই তৈরি। এটা হচ্ছে ওখানকার কটন ফ্লাওয়ারের ডিজাইন। বিস্কুট, এই হচ্ছে বিখ্যাত সামারকান্দ নান। প্রত্যেকটা জায়গার নানের চেহারা আলাদা, দেখতে আলাদা। সামারকান্দ নান, নান এত ফেমাস যে যে লোকটা তৈরি করে তার নামটা পর্যন্ত এখানে লেখা থাকে, যে কার তৈরি নান। বড় বড় নান একদম দোকানের বাইরে স্ট্যাক স্ট্যাক করে রাখা থাকে। একটু শক্ত লাগে, আমাদের একটু শক্ত লেগেছে। এখানকার রান্নার ব্যাপারে একটু বলি আগে, তার আগে দু একটা খাবার দেখিয়ে নি। সেকেন্ড জিনিস যেটা বিখ্যাত ওখানকার হচ্ছে শাসলিক কাবাব। এটা চিকেন শাসলিক, শিখে তৈরি হয়। যারা ভেজিটেরিয়ান তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে ভাবতে, কিন্তু নন ভেজিটেরিয়ানদের কিন্তু আমি শিওর যে জিনিসটা দেখে পছন্দ হবে। এন্ড থার্ড জিনিস হচ্ছে সামারকান্দ প্লভ। প্লভ মানে হচ্ছে পোলাও, আমাদের বিরিয়ানি। চালগুলো দেখুন একটু মোটা, উপরে মাংসটা আলাদা করে দেওয়া। সামারকান্দের প্লাও আর অন্য দেশের প্লাওয়ের মধ্যে ওদের আলাদা ইয়ে আছে। ওদের সারা উজবেকিস্তানে ডিফারেন্ট প্লাও পাওয়া যায়, কিন্তু সামারকান্দের প্লাও নাকি এক্সক্লুসিভ আলাদা রকম প্লাও। ওখানে মাংসটা উপরে দেওয়া হয়, ঘাঁটা হয় না। বলছে ঘাঁটা হওয়া মাংসটা দেখেই মনে হয় যেন এটা কালকা তৈরি মাংস, আর সেটা নয়, এটা আজকের তৈরি ফ্রেশ। হ্যাঁ, আর তার সঙ্গে এগুলো হচ্ছে আলু দেওয়া। আলুটাও এটা কিন্তু থাকে না, ওখানে একটা আলু ভাজা দেওয়া উপরে। আমরা কলকাতার বিরিয়ানিতে আলু দিয়েছি বলে লোকে সারা ইন্ডিয়াতে আমাদের নিয়ে ইয়ার্কি করে, কিন্তু ওদের সামারকান্দ প্লাও কিন্তু আলু দেওয়া হয়। পরের আইটেমে যাই, চিকপিস স্যুপ উইথ মাটন। চিচুয়ারা, ওটা আমাদের আন্ডা মোমোর মতন, ভেতরে ওই দেওয়া থাকে, মাংস দেওয়া থাকে, জেনারেলি মাটন। কিন্তু কুমড়ো কিন্তু আশ্চর্য হবে না, কুমড়ো পেলে কুমড়ো দেওয়া থাকে। ওরা ভেজিটেরিয়ান খায় কিন্তু প্রচুর। আর আবার ডিজাইন দেখুন, প্লেটের ডিজাইন কিন্তু কটন ডিজাইন, কটন ফ্লাওয়ার ডিজাইন। এটা হচ্ছে শাওয়ারমা বেতি। সেই শাওয়ারমা দিয়ে তৈরি হয়, সেটাকে বলে শাওয়ারমা বেতি। আবার ওই দিয়ে তৈরি, পাঁঠার মাংস দিয়েই তৈরি হয়, ল্যাম্ব দিয়ে তৈরি। ওদের একটু ল্যাম্ব, হয়তো আমাদের দেশের পাঁঠার মাংস নয়, ল্যাম্ব দিয়ে তৈরি। অ্যান্ড ওপরে একটা আমাদের যেমন এখানে টার্ট গোছের তৈরি হয়, টার্টের মতন উপরে দেওয়া। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং খেতে। এটা হচ্ছে জিজ। এই পার্টিকুলার আইটেমটা বিফ দিয়ে তৈরি, সে ছাড়া মাটন দিয়েও তৈরি হয় জিজ। এটা হাতে তৈরি লাগমান নুডলস। এই নুডলসটা নর্মালি স্যুপের সঙ্গে দেওয়া হয়, উপরে একটা ডিম দেওয়া আছে, লাগমান নুডলস। আবার আমাদের ওই সেম প্লেট দেখা যাচ্ছে।
এই খাবারটা খুব ইন্টারেস্টিং, এটার নাম হচ্ছে টোলমা। টোলমাটা তৈরি হয় আঙুর গাছের পাতা দিয়ে, ভেতরে মাংস দিয়ে, পাশে একটা ইয়োগার্ট দিয়ে তৈরি একটা ডিপ দেওয়া হয়েছে, কিন্তু এই আঙুর গাছের পাতা তৈরি টোলমা উপরে র্যাপ করে, অনেকটা আমাদের দেশের ওই পাতুড়ি টাইপের রান্না, একটা খুব ইন্টারেস্টিং খেতে, আমরা অনেক জায়গায় এটা খেয়েছি। এটা লেবানন, সিরিয়া, টার্কি, ইসরায়েল সব জায়গায় পাওয়া যায়। একদম একদম একদম, এই খাবারগুলোই সবকটা তাই। তবে এই খাবারটা অন্য জায়গায় পাবেন না মঙ্গোলিয়া ছাড়া। এইবার আসছে হর্স মিট, এটার নাম হচ্ছে নারিন। নারিন বলে ওখানে একটা নদী আছে, তার পাশে এই জায়গাটার নারিন, এই জন্য নামটা হচ্ছে নারিন। এটা হচ্ছে মঙ্গোলিয়ার খাবার, ওখানে কিন্তু খুব চলে, কারণ এরা বেসিক্যালি আমি বলেছি আগে, আবার মঙ্গোলিয়ান নোম্যাডস থেকেই, এটা নোম্যাডদের তৈরি। এই যে বড় সসেজটা দেখতে পাচ্ছেন, এটা বিশাল বড় সসেজ, কিন্তু প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি রেডিয়াস ডায়ামিটার, 3 ইঞ্চি 4 ইঞ্চি ডায়ামিটার। এটা হচ্ছে হর্স মিটের তৈরি, আমরা খেয়ে দেখেছি, ভালো খেতে। কেক, ওদের স্পেশালি কোনো সুইট ডিশ নেই, হালুয়া বলে যেটা, সেটা আমাদের সোনপাপড়ির মতো। এটা হচ্ছে পিনাট বাটার কেক, সেটাতেও স্পেশালিটি কিছু নেই, আমরা পাইনি। ফলের প্রেজেন্টেশনটা খুব ইন্টারেস্টিং লেগেছে, এটা কখনো আমরা দেখিনি। প্রাচুর্য, ফলের দেশ, ফল, প্রচুর ফল, আর খুব মিষ্টি ফল। আমাদের দেশে যে এখন বুঝতে পারি, ও দেশের থেকে ঘুরে এসে কেন বাবার এত ল্যামেন্ট করতো যে ভালো ফল পাওয়া যায় না। বাবার হয়তো ওরম ফল এখানে দেশে পাইনি। আমি জানি না বাবার আম খেয়েছিল কিনা, কারণ আম খেলে নিশ্চয়ই ভালো লাগার কথা, ওটা অন্য কোনো দেশে পাওয়া যায় না। কিন্তু ও দেশের মেলায়, ও দেশের বেনারসে গিয়ে আম খেয়েছিলেন, বাবুর নামাতে তার উল্লেখ আছে। আচ্ছা, তাহলে তো আরো ভালো। তাহলে বাবার আম খেয়ে তারপরে ওর কিন্তু আপত্তি হবার কথা নয়, কারণ আম খাওয়ার পরে ওর কিন্তু না, ওইটাই একমাত্র ভালো লেগেছিল, কিন্তু ওই খোবানি, কিশমিশ এইসব গুলো আফগানিস্তানে যা পেতেন এখানে পাওয়া যেত না। এইটা খুব, ওটা ওনার খুব মিস করেছেন ভদ্রলোক। which is very true. ওখানকার পিচ, ওখানকার খোবানি, ওখানকার কিশমিশ, ওখানকার মনাক্কা, এসব দেশে পাওয়া যায় না বলে বাবারে চিরকাল। কারণ রস না ফেলে ওখানকার পিচ খাওয়া যায় না, কিন্তু গায়ে পড়বেই রস। তো এই হচ্ছে ওখানকার খাবার দেখালাম। আমি একটা ছোট্ট আমাদের লাঞ্চিয়ান দেখাই, একটা মিটিং। হ্যাঁ, পিচটা কোনটা? ওই মাঝখানে ওটা তো স্ট্রবেরি মনে হচ্ছে। এখানে না, এখানে নেই, এর মধ্যে নেই। আমরা ঠিক ফলের সময় যাইনি, সব ভালো ফল পাইনি আমরা। এটা হচ্ছে সব ভালো ফল। জাহাঙ্গীরের খুব প্রিয় ছিল। হ্যাঁ, তাই। হ্যাঁ, সেজন্য দেখতে চাইলাম আর কি। না, এখানে নেই। এটা আমাদের একটা লাঞ্চে ডেকেছিল, সেই লাঞ্চে আমরা খেলাম, সেখানে এটা প্রেজেন্টেশনটা আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছিল। বাঁদিকে নাম দেখা যাচ্ছে, মাঝখানে স্ট্রবেরি, সবই ওখানকার প্রডিউস, আর ভর্তি ড্রাই ফ্রুটস। এটা কিন্তু প্রি লাঞ্চ, লাঞ্চের শুরুতে বসবো, তারপরে লাঞ্চের আইটেম আসবে। কয়েকটা আইটেম আমি একটু ব্লো আপ করে দেখাচ্ছি এখানে, খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে কর্ন সেদ্ধ করা, তারপরে সামনে মনাক্কা দেখা যাচ্ছে, আখরোট দেখা যাচ্ছে, পেস্তা, বাদাম, নানান রকম আছে, প্লভ আছে পাশে। আর এই না, প্লব না, নান, নান। আর সেছাড়া বাঁদিকে যেটা দেখা যাচ্ছে গোল গোল কাটি দেওয়া, এটা কিন্তু অনেকটা আমাদের এই মার্শমেলো গোছের একটা কিছু, ওদের ওখানকার আবার সব হালুয়া, ওদের বাকি যা কিছু মিষ্টি সব হালুয়া। তো এই হচ্ছে ওখানকার খাবার। আর এই বড় বড় এটা কি পিস্তা? ওই মানে অনেকটা পটলের মতো শেপটা? এটা পিস্তা নয়, একটা ওখানকার পার্টিকুলার আমার, কিন্তু অন্য একটা লোকাল নাম আছে, নামটা আমার এখন মনে নেই, একটা লোকাল নাটের নাম আছে এটা। এই হচ্ছে বিয়ে বাড়ির খাবারটার ছবিটাও আমরা দেখিয়ে দিলাম। বিয়ে বাড়িতে আমাদের এরকম খাবার দিয়েছিল, মোরালেস সিমিলার প্রেজেন্টেশনেই খাবার দিয়েছিল, এটাই ওদের দেওয়া হয়। তো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন শেষ হলো। এবার আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, প্লিজ আপনারা কোয়েশ্চেন করুন। I'll be happy to give a reply. প্রেজেন্টেশন মোডটা কিন্তু বন্ধ করে, শেয়ারিংটা বন্ধ করে দিয়ে এবারে। অসাধারণ লাগলো, কোথা দিয়ে সময়টা চলে গেল বুঝলাম না, আর মনে হলো যেন এখানে নেই, সোজা উজবেকিস্তান চলে গেছি। পারলে যাবেন, ভালো লাগবে, খুব টুরিস্ট ফ্রেন্ডলি জায়গা। আপনারা কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন? উজবেকদের ফোক ডান্স দারুণ ইন্টারেস্টিং। আমার দিল্লিতে ওদের শো দেখার সুযোগ হয়েছিল। আচ্ছা, না আমরা দেখিনি, আমাদের সত্যি কথা ওই টাইমের মধ্যে ওইটাকে আমরা ঢোকাতে পারিনি। আমরা গান আর নাচগুলো ওর মধ্যে কিন্তু আমরা আনতে পারি, কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আনতে পারি। ওদের ওই হ্যাঁ, আপনি কি ওখানে ছিলেন? মানে অনেকটা দেখলাম আপনি
ওদের কালচার আর ওদের অনেক কিছু নিয়ে বেশ জানেন। না না, আমি জার্মানিতে ছিলাম যখন, অনেক টার্কিশদের সঙ্গে আমার চেনা জানা ছিল, টার্ক বন্ধু ছিল, আর টার্কিশদের সাথে অনেক মেলামেশ, অনেক মিলমিশ আছে। এবং ওখানে কিছু উজবেক রেফিউজি ছিল জার্মানিতে, স্টুটগার্টে, তাদের সঙ্গে আলাপ হয়েছিল। সেই সূত্র ধরে এগুলো গল্প শোনা বেশিটা। ঠিকই, কারণ এরা হচ্ছে বেশিরভাগই উজবেক, যদি না হয় উজবেকটা কম, বেশিরভাগই এরা হচ্ছে তুর্কিক মঙ্গল ট্রাইব, অতএব টার্কির সঙ্গে অনেকখানি মিল আছে, অনেকটা মেলে, অনেকটা মেলে। মঙ্গোলিয়ার নোম্যাডদের সঙ্গে অনেক মিল আছে, আর উজবেকিস্তান নিজে একটা আলাদা ট্রাইব, তারাও আছে উজবেক। লাগলো আজকে গৌতম দার অনুষ্ঠান? হ্যাঁ লাগলো, খুব ভালো। এই তো আমার ওয়াইফ পাশে বসে আছে, ও দেখতে চুপচাপ পাচ্ছি। বসে শুনেছে। সবারই ভালো লেগেছে। যদিও আমরা হিস্ট্রির লোক নয়, কিন্তু শুনতে খুবই ভালো লাগলো, দেখতেও ভালো লাগে। হ্যাঁ। আর ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন আমরা ওখানে ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গৌতম বাবু। অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো হ্যাঁ, আর ফিনিশিং এ খেয়ে দে আমরা এবার ফিরছি। সবাইকে শুভরাত্রি জানাই, সবাই ভালো থেকো, হ্যাঁ। আবার হ্যাঁ। দেখা হবে সামনের দিন। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ, আপনারা সব ধৈর্য ধরে শুনলেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ